আসসালামু আলাইকুম। আমার আইডি হচ্ছে 200510। তো আজকে হচ্ছে আমার প্রেজেন্টের টপিক হচ্ছে সিকিউরিটি দ্য ডিজিটাল রিয়েলিটি, অর্থাৎ ডিজিটাল বাস্তবতাকে সুরক্ষিত করা। এখন আমরা সবাই জানি আজকের দুনিয়ায় সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। চাকরির আবেদন থেকে শুরু করে ব্যাংকের কাগজ, পাসপোর্ট, জন্ম সনদ সবকিছু এখন ডিজিটাল ফরম্যাটে জমা দেওয়া হয়। কিন্তু এই সুযোগে কিছু অসাধু মানুষ এই ডিজিটাল কাগজপত্রের ছবি জাল করে নানা ধরনের প্রতারণা করতেছে। আচ্ছা, তো আমার হচ্ছে এই প্রেজেন্টেশন মূলত হচ্ছে একটা ইমেজ ফরজারি ডিটেকশন সিস্টেম নিয়ে। বাংলায় বলতে গেলে আসলে হচ্ছে একটা ছবি জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা। তো কেউ যদি কোনো ডিজিটাল ছবিতে কারচুপি করে, যেমন কোনো সার্টিফিকেট, পাসপোর্ট বা সরকারি কাগজের ছবি নকল বা পরিবর্তন করে, এই সিস্টেম সেটা আসলে স্বয়ংক্রিয়ভাবে ধরে ফেলতে পারবে। এখন সবচেয়ে চমৎকার বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আসলে মেটাভার্সের মতো ভার্চুয়াল জগতেও কাজ করে, যেখানে আসলে ছবি যাচাই করা অনেক কঠিন আসলে। আর এই শনাক্তকরণটা করা হচ্ছে একদম পিক্সেল লেভেলে, মানে ছবির সবচেয়ে ছোট একক পর্যায়ে যে আসলে জালিয়াতিটা এখানে ধরা হয়, যা আগে কখনো সম্ভব ছিল না। আচ্ছা, এখন এই অসাধারণ কাজটা করার জন্য হচ্ছে সম্পূর্ণ নতুন এক ধরনের প্রযুক্তি তৈরি করা হচ্ছে, যার নাম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি CAFTV নেট, অর্থাৎ ক্রস অ্যাটেনশন বেসড টু ব্রাঞ্চ নেটওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, দ্য মেটাভার্স অ্যাম্প্লিফায়ার দ্য ফরদ্যাট থ্রেট। আচ্ছা, এখানে হচ্ছে আসলে আমরা বুঝবো যে আমাদের সমস্যাটা আসলে কোথায় এবং কেন আসলে এটা এত বিপজ্জনক। তো প্রথমে যদি একটু মেটাভার্স সম্পর্কে বলি, মেটাভার্স হলো হচ্ছে আসলে একটা ভার্চুয়াল বা ডিজিটাল জগৎ, যেখানে মানুষ হচ্ছে ডিজিটাল পর্যায়ের মাধ্যমে কাজকর্ম করে, মানে অনলাইনে আসলে সবকিছু করে আরকি। তো এই জগতে হচ্ছে সবকিছুই আসলে অনেক দ্রুত আ গতিতে হয় আরকি। একটা ক্লিকে হাজারো তথ্য বা কাগজপত্র আদান-প্রদান হয়ে যায়। কিন্তু এত ফাস্ট আসলে এই ফাস্টটাই হচ্ছে এই মানে সবচেয়ে বড় উইক পয়েন্ট এখানে। তো এখানে হচ্ছে আসলে ৩ টা ধাপ দেখানো হচ্ছে। একটা হচ্ছে ক্যাটালিস্ট বোঝো, একটা হচ্ছে এক্সপ্লয়েট বা আক্রমণ, একটা হচ্ছে ইমপ্যাক্ট বা হচ্ছে ফলাফলটা কি। আচ্ছা, তো আমরা যদি ক্যাটালিস্ট সম্পর্কে হচ্ছে একটু বলি, এটা মেটাভার্স আসলে ইম 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 ইমার্সিভ দ্রুতগতির ডিজিটাল পরিবেশে যে ট্র্যাডিশনাল যে হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেম ওটা আসলে কাজ করে না। কারণ সবকিছু এত দ্রুত ঘটে যে আসলে যাচাই করার সময় থাকে না। আর এক্সপ্লয়েট বা আক্রমণ ধাপে আসলে হচ্ছে ২ টি পদ্ধতিতে আসলে কাগজের ছবি আসলে জাল করা হয়। একটা হচ্ছে কপি মুভ। এর মানে কি? এর মানে হচ্ছে ছবির একটা অংশ কেটে অন্য জায়গায় আসলে বসিয়ে দেওয়া হয়। আর হচ্ছে যেটা আরেকটা হচ্ছে স্প্লাইস। স্প্লাইস হচ্ছে ২ টা আলাদা ছবির অংশ জোড়া দিয়ে একটা নকল ছবি তৈরি করা হয়। যেমন একজনের ছবির সাথে আরেকজনের নাম বসাই দিয়ে ছবি অংশ জুড়ে দিয়ে নতুন একটা আমরা ছবি তৈরি করতেছি। আর ৩য় ধাপ বা ইমপ্যাক্ট হচ্ছে আমাকে ফলাফল দেখানো হয়েছে। কি, কি ফলাফল হতে পারে? একটা হচ্ছে মিস ইনফরমেশন, যে মিথ্যা তথ্য হচ্ছে সমাজে ছড়িয়ে পড়তেছে। তারপর হচ্ছে প্রাইভেসি ইনফ্রিংমেন্ট, যে মানুষের ব্যক্তিগত তথ্য গোপনীয়তা নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে ফলস এভিডেন্স, আদালত বা অফিসে মিথ্যা হচ্ছে প্রমাণ হচ্ছে পেশ করা হয়। তারপরে হচ্ছে সোশ্যাল শেয়ারিং, যেটা হচ্ছে একটা জাল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন আর থামানো যায় না। আচ্ছা। এখন আমরা এখানে দেখব যে হচ্ছে আমার হচ্ছে কারেন্ট ডিটেক্টর আসলে ফেল করতেছে কোনো অংশে। আচ্ছা, এখন হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে হচ্ছে আগের প্রযুক্তি দিয়ে কি হচ্ছে আমরা আসলে জালিয়াতিটা ধরতে পারতাম না? এখন সহজ উত্তর হলো যে না, আসলে এটা পারা যাইত না। ঠিক আছে? কারণ আগের হচ্ছে ইমেজ ফরজারি ডিটেকশন সিস্টেম গুলো মূলত হচ্ছে ন্যাচারাল ইমেজ বা হচ্ছে সাধারণত যেকোনো একটা প্রাকৃতিক ছবির জন্য তৈরি করা হয়েছিল। এই ছবিগুলোতে জালিয়াতি ধরা সহজ। কারণ ছবির বিভিন্ন অংশে বিভিন্ন রকমের বস্তু থাকে, তাদের রঙও আলাদা আর তাদের মধ্যে এজ এটা খুব মানে ডিফারেন্সটা খুবই স্পষ্ট থাকে। কিন্তু আমরা যে ডিজিটাল যে ইমেজ গুলো থাকে না, সেখানে আসলে যারা ফরজারি করে তারা আসলে খুব সূক্ষ্মভাবে ফরজারি গুলো করে। তো কাগজের সব জায়গায় আসলে দেখা যায় হচ্ছে একই রকমের সাদা বা হালকা রঙের পটভূমি দেখা যায়। তারপরে দেখা যায় ফন্টও একই রকম দেখায়, লেখার রঙও একই রকম দেখায়। তারপর হচ্ছে আলাদা কোনো এজ দেখা যায় না। তারপর হচ্ছে পোস্ট পছন্দ করে জালিয়াতির চিহ্নগুলো আরো লুকিয়ে ফেলা হয়। তো আসলে হচ্ছে বর্তমানে হচ্ছে ফর্জারিটা এমনভাবে করা হচ্ছে যে আসলে খুব সহজে, যে খালি চোখে আসলে ফর্জারিটা আসলে বোঝা যায় না। তো এই ফর্জারি টা হচ্ছে আমাদের এই যে টেকনিকটা CFB নেট, এটা হচ্ছে খুব ভালো করে আসলে ডিটেক্ট করতে পারে। আচ্ছা। তার আগে একটু দেখি না আমাদের হচ্ছে ব্লক লেভেলের আসলে ফ্লটা কি? আচ্ছা। এইটা হচ্ছে আসলে এই ব্লক পদ্ধতি আসলে পুরো ছবিটাকে ছোট, ছোট কতগুলো ব্লককে হচ্ছে ভাগ করে ফেলা হয়। এখন এর ৩ টা হচ্ছে সমস্যা আছে। কি, কি সমস্যা? একটা হচ্ছে দেখি যে ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা। আচ্ছা, কাগজপত্রের হচ্ছে ছবিতে জাল করা আ অংশটা সাধারণত মাত্র কয়েকটা পিক্সেল চওড়া। হয়তো একটা সংখ্যা বা একটা অক্ষর পরিবর্তন করে করা হয়েছে। কিন্তু বাকি পুরো ছবিটা সত্যিকারেরই হয় আসলে। এ কারণে সত্যিকার পিক্সেল আর নকল পিক্সেলের মধ্যে একটা বিশাল ভারসাম্য তৈরি হয়, যা সিস্টেমটাকে আসলে বিভ্রান্ত করে ফেলে। দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে যা হচ্ছে আর্টিফ্যাক্ট বা ত্রুটি। এখানে যখন ছবিকে ব্লকে ভাগ করা হয়, তখন প্রতিটি ব্লকের ধারে
বা এতে আসলে ঝাপসা হওয়ার সমস্যা দেখা দেয়। এটাকে বলা হয় চাঙ্কিং ইফেক্ট। এই ঝাপসা অংশগুলো সিস্টেম থেকে আসলে ভুল সংকেত দেয়। ফলে যেখানে জালিয়াতি নেই সেখানে আসলে সিস্টেম জালিয়াতি বলে মনে করা হয়। এটা আসলে আসলে ফলস পজিটিভ। আর হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডেট বা চাহিদা। এখন আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে হচ্ছে একটু যদি দেখি ট্র্যাডিশনাল পদ্ধতি এখানে একটা জনরা একটা সিগনেচার দেয়া আছে। এখন এখানে জনরা সিগনেচারটা যখন হচ্ছে আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে হচ্ছে চাংচিং পদ্ধতি দেখি আরকি, তখন দেখা যাচ্ছে এটা আসলে অনেকগুলো ব্লকে ভাগ হয়ে গেছে। আর ঝাপসাও দেখা যাচ্ছে। কিন্তু সিএফবি নেট এই পদ্ধতিতে যদি হচ্ছে আমরা হচ্ছে মানে মেথড যাচাই করি তাহলে আসলে প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ ভালো করে ছোট দেখা যাচ্ছে। তো হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করতে হলে এমন একটা সিস্টেম দরকার আসলে যেটা হচ্ছে কোনো ব্লক ভাগ না করে সরাসরি পিক্সেল লেভেলে কাজ করবে। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই তৈরি হচ্ছে আমাদের এই যে সিএফবি নেট। আচ্ছা, এখন যদি আমরা একটু আর্কিটেকচার দিকে তাকাই, আ এখানে হচ্ছে যে পুরো প্রক্রিয়াটা ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাইফার্কেট বা বিভাজন, একটা হচ্ছে এক্সট্রাকশন, আরেকটা হচ্ছে সিনথেসাইজ বা সংমিশ্রণ। আচ্ছা। এখন হচ্ছে বাইফার বা বিভাজনের যদি একটু তাকাই। আচ্ছা। এখন আ এই একটা ছবি যখন সিস্টেমে প্রবেশ করে তখন আসলে আমরা হচ্ছে ২ টা দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে পারি। আচ্ছা, একটা কি? একটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আ যেটা হচ্ছে ছবির রঙিন অংশ বা আরজিবি ডাটা। এটা হচ্ছে সরাসরি হচ্ছে সিএনএন এ পাঠানো হয়। আর আরেকটা হচ্ছে যে আমরা দেখতে পাই না, যেটা হচ্ছে অভ্যন্তরীণ ডিজিটাল শব্দ বা নয়েজ। এটা বের করতে হলে আমাদের এসআরএম ফিল্টার দরকার হয়। তারপর সেটা হচ্ছে ট্রান্সফরমার শাখায় পাঠানো হয়। আচ্ছা, এখন হচ্ছে এক্সট্রাকশন বা নিষ্কাশনে আসি। সিএনএন শাখা যেটা হচ্ছে এসআইইবি দৃশ্যমান রঙিন ছবি থেকে প্রয়োজনীয় হচ্ছে দৃশ্যমান ছবি থেকে আমাদের হচ্ছে স্থানীয় যে অসামঞ্জস্যতা সেটা হচ্ছে আসলে এটা বের করে ফেলে। আর ট্রান্সফর্মার শাখা বা এনএফইবি এটা আসলে নয়েজ ডেটা থেকে হচ্ছে আমাদের পরিসংখ্যানগত যে অসামঞ্জস্য সেটা বের করে। এখন সিনথেসাইজ বা হচ্ছে সংমিশ্রণে ২ টা শাখার তথ্য ক্রস অ্যাটেনশন ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে একত্রিত করা হয় এবং শেষে পাওয়া যায় একটা পিক্সেল পারফেক্ট হচ্ছে ম্যাপ, যেখানে ঠিক কোন পিক্সেল জাল করা আছে তা স্পষ্টভাবে হচ্ছে শনাক্ত করা হয়। এই যে স্লাইড হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের আসলে এই যে দেখানো হচ্ছে যে কোন জায়গাটা হচ্ছে আমার ফরজ্যারি হইছে, কোন জায়গাটা ফরজ্যারি হয় নাই। এখন আসি হচ্ছে স্পেশাল ডোমেইন বা এসআইবি নিয়ে। আচ্ছা, এটা আসলে বাংলা যদি বলি সেটা হচ্ছে আসলে স্থানিক তথ্য নিষ্কাশন শাখা। আচ্ছা, এখন এইটার লক্ষ্যটা কি? আচ্ছা, আ এই এটা আসলে হচ্ছে ছবির দৃশ্যমান রঙিন অংশ বিশ্লেষণ করে এবং ৩ ধরনের অসামঞ্জস্যতা খোঁজে। একটা হচ্ছে আনন্যাচারাল এজেস, যে অস্বাভাবিক ধার মানে বা প্রান্তে কোথায় হচ্ছে জাল করা অংশটা আসল ছবির সাথে মেলে না এটা ডিটেক্ট করে। তারপরে পিক্সেল স্মেয়ারস, যেমন হচ্ছে পিক্সেলের মধ্যে রঙের ছোপ বা দাগ দেখা যায় কিনা। আর হচ্ছে একটা ব্রাইটনেস ইনকন্সিস্টেন্ট, যেমন হচ্ছে আলোর তীব্রতায় হচ্ছে অমিল। আ যেমন কারণ জাল অংশ হচ্ছে অন্য আ যেগুলো হচ্ছে ফরজারি হয় নাই, তার থেকে হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট দেখায় আরকি। তো আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে ৪ টা হচ্ছে প্রি অ্যাক্টিভেশন কনভলিউশন বটলনেক ব্লক দিয়ে। আচ্ছা, এটা অনেকটা হচ্ছে একটা বলা যায় একটা ক্যামেরা জুম করার মতো, যেখানে ছবিকে ধাপে, ধাপে এটা সংকুচিত করা হচ্ছে। যেমন ১ম হচ্ছে ১২৮ ইন্টু ১২৮ পিক্সেলে ৪ টা হচ্ছে পিক্সেল মানে ১২৮ ইন্টু ১২৮ পিক্সেল আকারে তথ্য নেয়া হয়। তারপরে ৬৪ ইন্টু ৬৪, তারপরে ৩২ ইন্টু ৩২ আর সবার লাস্টে ১৬ ইন্টু ১৬। আচ্ছা, প্রতি ধাপে আসলে আ আমাদের হচ্ছে ইমেজের যে ক্রাইটেরিয়া গুলাই মানে ইমেজের যে ক্যারেক্টারিস্টিক্স এটা খুব ভালো করে আসলে বিশ্লেষণ করা হয়। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে আসলে বলা হয় যে হচ্ছে ইনক্রিজিং সিমান্টিক ডেপথ। অর্থাৎ যত গভীরে যাওয়া যায় তত বেশি অর্থপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তো এটার হচ্ছে আউটপুটটা কি? এটার আউটপুট হচ্ছে ৮ জিবি ছবির কাঠামোর একটা আ একটা কাঠামোর হচ্ছে একটা ইয়েতে হচ্ছে একটা প্রতিনিধিত্ব করে, যেটা হচ্ছে আসলে একটা হচ্ছে জালিয়াতির হচ্ছে এজগুলো স্পষ্টভাবে আসলে হচ্ছে এটা ধরে ফেলে। আচ্ছা, এখন ট্রান্সপ্লান্টিং কালার ইনটু নয়েজ টপোলজি। আ তো হচ্ছে আ এখানে হচ্ছে একজন হচ্ছে যে হচ্ছে ফরজারি করে, সে ছবির দৃশ্যমান অংশ এত ভালোভাবে আসলে এডিট করে যে দেখে বোঝা যায় না। তাহলে আসলে এক্ষেত্রে আমাদের মানে করণীয়টা কি? আমরা বুঝবো কি করে যে এটা জালিয়াতি হইছে কি হয় নাই? তো প্রতিটা ডিজিটাল ছবিতে আসলে অদৃশ্য একটা স্বাক্ষর থাকে, যেটাকে আমরা ডিজিটাল নয়েজ বা বলে থাকি। এটা হচ্ছে আ আচ্ছা, এটা বলতে পারি হচ্ছে একটা বলতে পারি কাগজের একটা তন্তুর মতো, যেখানে কাগজের রং হচ্ছে আসলে আমরা পরিবর্তন করতে পারি। কিন্তু কাগজের ভেতরে যে স্ট্রাকচারাল যে হচ্ছে কাঠামো, এটা আসলে হচ্ছে পরিবর্তন করা প্রায় আসলে অসম্ভব। এখন এখানে ৩ টা ধাপ দেখানো হচ্ছে। একটা হচ্ছে ব্লাইন্ড স্পট। আচ্ছা, সাধারণত যারা হচ্ছে জালিয়াতি করে তারা পোস্ট প্রসেসিং দিয়ে দৃশ্যমান হচ্ছে চিহ্নগুলো লুকিয়ে ফেলতে পারে। কিন্তু জালিয়াতি করলে ছবির ভেতরে নয়েজের নয়েজের বিতরণ
ছবির ভিতর যে নয়েজের হচ্ছে বিতরণ সেটা অবশ্যই হচ্ছে পরিবর্তন হয়ে যায়। এটা লুকানোর আসলে কোনো উপায় থাকে না। তারপরে হচ্ছে ফিল্টার। আচ্ছা, এখানে আছে এসআরএম বা স্পেশাল রিচ মডেল। একটা বিশেষ হাই পাস ফিল্টার। এটা তো ছবির সমস্ত দৃশ্যমান বিষয়বস্তু, রং, আকৃতি, লেখা সব সরিয়ে ফেলে এবং শুধু ছবির অভ্যন্তরীণ নয়েজের মানচিত্র বের করে। আর দ্য রেজাল্ট এখানে হচ্ছে আমরা বলতে পারি যে নয়েজ মানচিত্র জালিয়াতি চিহ্নিত করলে এখানে স্পষ্টভাবে ভেসে ওঠে, যা খালি চোখে আসলে কখনো বোঝা সম্ভব হয় না। তো হচ্ছে আমাদের এই ডান ইমেজে জাস্ট হচ্ছে একটা হচ্ছে নয়েজ ম্যাপ দেখানো হয়েছে, যেখানে হচ্ছে জালিয়াতির অংশগুলো একদম প্রত্যেকটা আলাদাভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে আসি দ্য নয়েজ ডোমেন বাই এনএফইবি নিয়ে। আচ্ছা, এনএফইবি হচ্ছে ফুল ফর্ম যদি বলি সেটা হচ্ছে নয়েজ ফিল্টার এক্সট্রাকশন ব্রাঞ্চ, অর্থাৎ শব্দ বৈশিষ্ট্য নিষ্কাশন শাখা। আচ্ছা, এটার লক্ষ্যটা কি? এটার লক্ষ্য হচ্ছে এসআরএম ফিল্টার থেকে পাওয়া হচ্ছে আমার যে হচ্ছে নয়েজ ম্যাপ, সেটা হচ্ছে বিশ্লেষণ করে পুরো ছবি জুড়ে নয়েজের হচ্ছে যে অসামঞ্জস্যগুলো এটা খুঁজে বের করা। আচ্ছা, তারপরে এটা কিভাবে কাজ করে? এটা আসলে কাজ করে হচ্ছে এটা তৈরি করেছে আসলে একটা হচ্ছে সেগমর সেগমন্ট সেগ ফরমার থেকে একটা অনুপ্রাণিত হয়ে এটা আসলে একটা হচ্ছে মানে ট্রান্সফর্মার আর্কিটেকচার। এটা হচ্ছে ২ টা বিশেষ প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে ওভারল্যাপ প্যাচ এমবেডিং, এই যে ওপি। এটা আসলে কি করে? এটা হচ্ছে ছবিটাকে ছোট, ছোট অংশে ভাগ করার সময় প্রত্যেকটা অংশ একটু ওভারল্যাপ আসলে করে থাকে। যাতে সীমানা তত হারিয়ে না যায়। এটা অনেকটা ছবিতে মানে একটা ছবি আসলে আরেকটা ছবির কিছু অংশ ঢেকে ফেলে আরকি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এফিশিয়েন্ট হচ্ছে সেলফ অ্যাটেনশন, যেটাকে আমরা বলি আসলে ইএসএ। তো এটা আসলে কি করে যে ছবি দূরে থাকা দুইটাংশের মধ্যে হচ্ছে আমার রিলেশন খোঁজে যে কম কম্পিটিশনে, যেমন ছবির বা কোণার নয়েজ আর ডান, যেমন ছবির বাম কোণা নয়েজ আর ডান কোণা নয়েজের মধ্যে সামঞ্জস্য নেই, সেটা পরীক্ষা করে। আচ্ছা, তো এটার মাধ্যমে আসলে পুরো একটা ডিজিটাল ইমেজের যে আসলে আসলে আমার হচ্ছে ওভারঅল মানে কোথায় হচ্ছে ফরজারি হয়েছে কি ফরজারি হয় না এটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আর্কিটেকচার হচ্ছে শোডাউন দেখানো হয়, ২ টা হচ্ছে ট্র্যাডিশনের মধ্যে হচ্ছে ডিফারেন্ট দেখানো হয়েছে। ডিফারেন্সটা কি? একটা হচ্ছে যদি বলেছি অপারেটিং ডোমেন, সেটা হচ্ছে এসআইবি কাজ করে হচ্ছে ৮ জিবি ডোমেনে, আর সেনএবিবি কাজ করে হচ্ছে আসলে হচ্ছে নয়েজ ডোমেনে। আচ্ছা, তারপরে যদি বলি অ্যানালিটিক ফোকাস কি? যে অ্যানালিটিক ফোকাস হচ্ছে এটা হচ্ছে আমার এসআইবি, এটা হচ্ছে আমার লোকাল ফিচার দেখে হচ্ছে ডিসিশন নেয়, আর হচ্ছে এনএফিবি আসলে পুরো গ্লোবাল ফিচার নিয়ে কাজ করে, অর্থাৎ পুরো ছবির কি প্যাটার্ন আছে সেটা হচ্ছে খেয়াল করে। তারপর যদি কোর মেকানিজম বলি, কোর মেকানিজম এসআইবি ব্যবহার করে হচ্ছে আমার কনভেনশন বটলনেক নিয়ে, যেটা হচ্ছে একটা সিএনএন হচ্ছে ক্লাসিক পদ্ধতি, আর এনএফইবি ব্যবহার করে ওভারল্যাপ প্যাচ এমবেডিং ও হচ্ছে সেলফ অ্যাটেনশন, এটা হচ্ছে একটা অত্যাধুনিক ট্রান্সফর্মার পদ্ধতি। আর এক্সট্রাকশন আউটপুট যদি বলি, এটা হচ্ছে আসলে হচ্ছে এসআইবি হচ্ছে ইউজ করে হচ্ছে রিচ এজ ডিসক্রিপেন্সি দেন হচ্ছে পিক্সেল স্মার্ট, যেটা হচ্ছে আসলে দৃশ্যমান অসামঞ্জস্যতা আমাকে হচ্ছে বলে। আর হচ্ছে গ্লোবাল স্ট্যাটিস্টিক্যাল ইনকনসিস্টেন্সি, এটা হচ্ছে পরিসংখ্যাগত অসামঞ্জস্যতা বলে। আর এক্সট্রাক্টেড আউটপুট হচ্ছে এসআইবি হচ্ছে আমাকে দেয় হচ্ছে পুরোতে রিচ সিম্যান্টিক বাউন্ডারিজ, অর্থাৎ একটা হচ্ছে মিনিংফুল হচ্ছে আমার হচ্ছে সীমানা তথ্যগুলো দেয়। আর এনএফিবি হচ্ছে আমাকে দিচ্ছে হচ্ছে লং রেঞ্জ ডিপেন্ডেন্সি ম্যাপিং, অর্থাৎ দূরের অংশগুলোর মধ্যে একটা ম্যাপ আমাকে তুলে ধরে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সিনথেসিস প্রোটনশন ফিউশন, যেটা ফুল আমরা বলতে পারি সংক্ষেপে সিএএফএম। আচ্ছা, তো আমাদের হচ্ছে বুঝতে পারছি চ্যালেঞ্জ কি ছিল। আমাদের চ্যালেঞ্জ ছিল ২ টা শাখা আলাদাভাবে ভালো কাজ করলেও যে তাদের তথ্য আসলে একসাথে মেলানো সহজ ছিল না। সাধারণ পদে শুধু যোগ করলে বা গড় করলে আমার জালিয়াতির তথ্যগুলো এটা হারিয়ে দেয়। তো সব পিক্সেল আবার সমান গুরুত্ব দিলে ভুল ফলাফল আসে। তো সিএফএম কিভাবে কাজ করে? এটা হচ্ছে ২ টা বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে। এটা হচ্ছে আ ২ টা বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে এবং এই ২ টা ক্রস হচ্ছে কাজ করে, ফলে হচ্ছে মানে একে অপরের তথ্য আরকি ব্যবহার করে। আচ্ছা, একটু দেখি চ্যানেল অ্যাটেনশন। চ্যানেল অ্যাটেনশনটা কি করে? যে হচ্ছে এসআইবি এর স্পেশাল যে ফিচার গুলা, এই প্রত্যেকটা থেকে একটা ফিচার চ্যানেল গুরুত্ব নির্ধারণ করে। কিছু চ্যানেল হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। সি হচ্ছে সেই চ্যানেলগুলোকে বেশি হচ্ছে ওয়েট অ্যাসাইন করে। এটা হচ্ছে অনেকটা বেশি আর হচ্ছে যদি বলি হচ্ছে রেসিডিউয়াল স্পেশাল অ্যাটেনশন নিয়ে, এটা কি করে? যে হচ্ছে ছবির গুরুত্বপূর্ণ স্থান নির্দেশাঙ্কগুলো হচ্ছে হাইলাইট করে। যেমন যেসব অবস্থানে নয়েজের অসামঞ্জস্যতা বেশি, সেখানে হচ্ছে বেশি মনোযোগ দেওয়া হয়। আচ্ছা, ক্রস কেন করা হয়? কারণ হচ্ছে এসআইবি এর হচ্ছে ফিচার এনএফইবি এর অ্যাটেনশনের দিকে পরিমার্জন করা হয়। ফলে এনএফইবি এর ফিচার কে এসআইবি এর অ্যাটেনশন দিকে পরিমার্জন করা হয়। এই ক্রস বিনিময়ের ফলে ২ টা হচ্ছে ডোমেইনের তথ্য মানে খুবই আসলে পাওয়ারফুল হয়ে যায়। ফলে হচ্ছে আমরা স্থানীয় যে হচ্ছে আমাদের যে দৃশ্যমান বিবরণ আছে গ্লোবাল যে হচ্ছে নয়েজ প্যাটার্ন একসাথে লক হয়ে তৈরি করে একটা নতুন একটা পিক্সেল নির্ভর আরকি ছবি আরকি। তো আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আসলে একটু হচ্ছে বেঞ্চমার্ক হচ্ছে প্রুফ দেখানো হয়েছে। আচ্ছা,
এখন আমাদের মানে প্রশ্ন আসতেই পারে যে আমরা যে বললাম সিএফ টিভি নেট এটা আসলে সত্যি কতটা ভালো কাজ করে। তো এখানে কতগুলো হচ্ছে আমাদের হচ্ছে স্কোর দেখানো হয়েছে, যেমন হচ্ছে আহ, যেমন এসএসসিপি ডাটা সেটের জন্য হচ্ছে এসএসসিপি ডাটা সেট এটা হচ্ছে আসলে কমপ্লিট হচ্ছে কাগজপত্রের যে জালিয়াতির জন্য তৈরি করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এওসি স্কোর এটা হচ্ছে 0.933, যেটা হচ্ছে আমি যদি বলি হচ্ছে যে কম্পিটি এর যে যার সাথে আসলে কম্পিটিশন হচ্ছে তার হচ্ছে যেমন ভিএসএস নেট এর থেকে 11% বেশি হচ্ছে কারেক্ট হচ্ছে এউসি দিচ্ছে। আর F1 হচ্ছে 0.819, যা এর যে নিকটতম যেটা হচ্ছে যারা কম কম্পিট করতেছে এর সাথে তাদের থেকে প্রায় 2% বেশি হচ্ছে দেয়। আর আইসিডিআর ডাটা সেটের জন্য হচ্ছে এউসি হচ্ছে স্কোর হচ্ছে 0.764, আর হচ্ছে F1 স্কোর হচ্ছে এটা দেখাচ্ছে 0.948। আচ্ছা, এটা হচ্ছে আউট পারফর্ম করে দিচ্ছে এর সেকেন্ড বেস্ট মডেল বাই হচ্ছে ইউসির জন্য 14%, আর F1 হচ্ছে 2%। আচ্ছা, তো হচ্ছে আমরা মানে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করে যে হচ্ছে আমার এই সিএফটিভি নেট হচ্ছে চাঙ্কিং ইফেক্ট দূর করে পরিষ্কার নির্ভুল একটা হচ্ছে আমার হচ্ছে সীমানা চিহ্নিত করতে পারে, যা যে কোনো কোনো মিথ্যা মানে ফলস পজিটিভ হচ্ছে না ছাড়াই আর কি। তো এখানে হচ্ছে স্ট্রেস টেস্ট দেখানো হয়েছে। এখানে হচ্ছে তিনটা হচ্ছে টেস্ট হচ্ছে দেখানো হচ্ছে, একটা হচ্ছে জেপে কম্প্রেশন, একটা হচ্ছে মিডিয়ান ফিল্টারিং, আর একটা হচ্ছে গাউসিয়ান নয়েজ। আচ্ছা, এই তিনটা পরীক্ষা আসলে প্রমাণ করতেছে যে সিএফটিবি নেট হচ্ছে শুধু হচ্ছে নির্মিত পরিবেশে নয়, বরং মেটাভার্সের কঠিন পরিস্থিতি এটা হচ্ছে নির্ভরযোগ্য। আচ্ছা, দ্য নেসেসিটি অফ ডুয়ালিটি অ্যাপ্লিকেশন ডাটা। আচ্ছা, এটা কি এটা আসলে প্রতিটা অংশ প্রয়োজনীয়তা হচ্ছে বিশ্লেষণ করে। আচ্ছা, এখানে আমাকে প্রশ্ন আসতে পারে যে আমরা যে দুইটা শাখাতে ফিউশন করছিলাম এটা কি আদৌ দরকার ছিল নাকি একটা যথেষ্ট ছিল। তো এই পরীক্ষাটাকে আসলে বলা হচ্ছে অ্যাবলেশন ডাটা, যে একটা অংশ সরিয়ে ফেলে আমরা আসলে দেখি সেটা যদি না থাকতো তাহলে কি হতো। তো আমরা হচ্ছে যদি একটু তাকাই আমরা দেখতেছি যদি শুধু আমরা এসআইবি হচ্ছে ব্যবহার করতাম তাহলে F1 স্কোর থাকতো আমার হচ্ছে 0.731। আচ্ছা, আর যদি হচ্ছে আমি খালি হচ্ছে এনএফিবি ব্যবহার করতাম তাহলে হচ্ছে F1 স্কোর দাঁড়াতো 0.749, যা আগের থেকে বেশি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি হচ্ছে এসআইইবি আর এনএফিবি যদি হচ্ছে কোনো ফিউশন ছাড়া যদি হচ্ছে মার্চ করি তাহলে দেখা যাচ্ছে আমার F1 স্কোর দাঁড়াচ্ছে 0.788। আর আমি যদি হচ্ছে এসআইবি এনএফিবি আর হচ্ছে সিএফএম এগুলো যদি হচ্ছে আমরা মার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কোরটা দাঁড়াচ্ছে 0.819, যা হচ্ছে F1 এর মানে দেখতে পাচ্ছি যে মানে হাইয়েস্ট স্কোর এটা পৌঁছাচ্ছে। তো সিএফএম যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইএসসি স্কোর 0.449 থেকে হচ্ছে 0.489-এ বেড়ে যায়, অর্থাৎ প্রায় 11% হচ্ছে আসলে এর বৃদ্ধিটা হচ্ছে আর কি। আচ্ছা, এটা গাণিতিকভাবে আসলে প্রমাণ করছে যে সিএফএম আচ্ছা মিথ্যা সংকেতের হারটা কমায়। আচ্ছা, তারপর হচ্ছে স্কেল হচ্ছে মেটাভার্সের হচ্ছে প্রসেসিং দেখানো হয়েছে, যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আচ্ছা তার আগে বলে একটা প্রযুক্তি যতই ভালো হোক না কেন তাহলে তার হচ্ছে সেটা বাস্তবে ব্যবহার করে যদি না যায় তাহলে আসলে কোনো কাজে আসে না। তো এখানে আসলে দেখানো হচ্ছে যে সিএফটিভি নেট আসলে বাস্তবে কতটা কার্যকর। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 91 মিলিয়ন প্যারামিটার, তো হচ্ছে বলতে পারি 9 কোটি 10 লাখ প্যারামিটার। তো এখন প্রশ্ন আসতে পারে এটা এত বড়, কিন্তু এই ধরনের আমরা যদি ডুয়াল ব্রাঞ্চ সিএনএন বা হচ্ছে ট্রান্সফরমার আর্কিটেকচারের জন্য এটা আসলে খুবই কম। কারণ হলো ইফিশিয়েন্ট সেলফ অ্যাটেনশন, এটা হচ্ছে ট্রান্সফরমার সবচেয়ে ব্যয়বহুল অংশ, যা যা হচ্ছে আচ্ছা, ব্যয়বহুল অংশ যেমন সেলফ অ্যাটেনশন এটাকে হচ্ছে সিকোয়েন্স রিডাকশন পদ্ধতিতে অনেক হালকা করে দেয়। ফলে বিশাল নেটওয়ার্ক হওয়া সত্ত্বেও হচ্ছে আমার হচ্ছে গণনার চাপটা কমে দেয়। আরো মজার একটু বিষয় দেখে এটা হচ্ছে 0.09 সেকেন্ড পার ছবিতে হচ্ছে লাগতেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 সেকেন্ডে 10 ভাগের এক কম সময় একটা সম্পূর্ণ ছবি বিশ্লেষণ করে ফেলতে পারতেছে। তো হচ্ছে এর মানে হলো কেউ যদি আচ্ছা। তো এটা আসলে বলতে পারছি যে এটা হচ্ছে একই সাথে যেমন হাই মানে আমাকে অ্যাকুরেসি দিচ্ছে, পাশাপাশি এটা রিয়াল টাইম ২ টার রিয়াল টাইম হচ্ছে আমাকে মানে রিয়াল টাইম এর ক্ষেত্রে হয়তো খুব বেশি টাইম আসলে লাগতেছে না। এটা আসলে অনেক কম। ১ সেকেন্ডের হচ্ছে ১০ ভাগের ১ ভাগ আসলে অনেক কম টাইমে আসলে আমার কাজটা করে ফেলতে পারতেছে। তো আসলে হচ্ছে আমার সিএফটিভি নেট হচ্ছে আমি যদি ডিজিটাল যে ইমেজের যে আমার যে ফর্জারি ডিটেক্ট করতে যাই, তাহলে এটা আসলে খুবই কাজের হচ্ছে একটা মেথড। আর ফাইনাল হচ্ছে আমরা ফিউচার অফ ডিজিটাল ট্রাস্ট। তো এটা নিয়ে একটু যদি বলি যে আমরা আসলে কি দেখতে পেয়েছিলাম? আমরা দেখতে পাইছিলাম যে হচ্ছে আমাদের মেটাভার্সের ভার্চুয়াল জগতে কাগজপত্রের ছবি জাল করা ক্রমশ সহজ হয়ে যাচ্ছে। এবং এর ফলাফল মিথ্যা তথ্য, গোপনীয়তা লক্ষণ, মিথ্যা প্রমাণ যা সমাজকে আসলে মারাত্মক হচ্ছে ক্ষতি করে। এখন আগের পদ্ধতি এটা কাজ করতেছিল না, কারণ হচ্ছে কাগজের ছবিতে জালিয়াতি যে সঞ্চয় করা এটা আসলে খুব সহজে ডিটেক্ট করা যায় না। এবং ব্লক লেভেল চ্যাঙ্কিং পদ্ধতিতে সূক্ষ্ম জালিয়াতি ধরা সম্ভব নয়। তো সিএফটিবি হচ্ছে এটা কিভাবে সমাধান দিছে? যে হচ্ছে ২ টা অদৃশ্য হচ্ছে ও মানে
ওয়ার্কইট আসলে হচ্ছে উন্মোচন করছে কি কি একটা হচ্ছে স্পাশিয়াল ডোমেন, যেটা হচ্ছে দৃশ্যমান ছবি দিয়ে স্থানীয় অসামঞ্জস্যতা, আরেকটা হচ্ছে নয়েজ ডোমেন, যেটা হচ্ছে নয়েজের বৈশ্বিক অসামঞ্জস্যতা। তো এই দুটোকে ক্রস অ্যাটেনশন ফিউশন দিয়ে একত্রিত করে একটা পিক্সেল নির্ভর রিয়েল টাইম আর হচ্ছে গাণিতিক ভাবে জালিত সন্তর্কন ব্যবস্থা তৈরি করতেছে, যেটা হচ্ছে যা দিয়ে আমরা আসলে খুব সহজে হচ্ছে একটা ইমেজ বা হচ্ছে একটা ডকুমেন্ট জারিত হয়েছে কিনা আমরা সেটা ডিটেক্ট করতে পারছি। তো ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই, তাহলে হচ্ছে আমরা আসলে এমন একটা পৃথিবী দিকে এগিয়ে যাচ্ছি যেখানে ভার্চুয়াল ও বাস্তব জীবনে একে অপরের সাথে মিলে যাবে। সেই পৃথিবীতে ডিজিটাল কাগজপত্রের উপর আমাদের আস্থা রাখতে পারাটা শুধু সুবিধার বিষয় নয়, এটা একটা মৌলিক প্রয়োজন। তো সিএফটিপি নেট আসলে সেই আস্থার ভিত্তি আসলে তৈরি করছে। পিক্সেল পারফেক্ট অথেন্টিকেশন আর শুধু গবেষণাগারের বিষয় নয়, এটা আমাদের ডিজিটাল ভবিষ্যতের হচ্ছে মেরুদণ্ড। তো এইটুকুই ছিল হচ্ছে আমার হচ্ছে প্রেজেন্টেশন। আসসালামু আলাইকুম।